দর্শক আসসালামু আলাইকুম। আমি মুকতাদির রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই এপিসোডে। রোমিও স্পিক নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছি। এই ভিডিওটি বানানোর কারণ আসলে দুটো কারণ রয়েছে। একটি হচ্ছে যে আমি 18 তারিখে কি দেখেছিলাম, কি ভয়াবহতা ছিল। এটা অনেকটাই আমার কাছে ছিল যুদ্ধ পরিস্থিতি। আম বলতে পারেন যে আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাতের যে সময় ভিডিওগুলো আপনারা দেখেছেন যে বিক্ষোভের দমনে পুলিশ কীভাবে কাজ করছে সেই পরিস্থিতির ছবি। তো এটা আমার মনে হয়েছে যে এটা আমি যা দেখেছি, আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করা, যাতে এইগুলো আপনাদের অনেকেই যেগুলো দেখেছেন হয়তো আপনারা ক্যামেরা অন্য পাশে ছিলেন, সেটা আপনার দেখার সুযোগ হয়েছে, সেটাও আপনারা দেখেন। একই সঙ্গে হয়তো বা অনেক টেলিভিশন বা অনেক মিডিয়া তখন এগুলো প্রকাশ বা প্রচার করতে সুযোগ পায়নি বা করেনি, সেগুলো আপনারা আবার হয়তো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে নতুন করে আবার দেখবেন, বা হয়তো এটা আপনাদের চোখের সামনেই ঘটেছে। আর দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমি যখন 18 তারিখে গুলিবিদ্ধ হই তার জন্য বা তার আগে দুটো ঘটনা, আমার দুটো মানুষকে ধন্যবাদ দেওয়া খুবই জরুরি। এক হচ্ছে আমার স্ত্রী, যিনি আমাকে অনেকটা জোর করে লাইফ জ্যাকেট এবং হেলমেট পরতে বাধ্য করেছিলেন, এবং যে মানুষটি আমার বন্ধু শায়ের বা সামি নামে আপনারা যারা চিনেন, জুলকারনাইন সাংবাদিক, সে আমাকে অনেক কষ্ট করে তার নিজের ফান্ড থেকে আমার জন্য একটা হেলমেট এবং লাইফ জ্যাকেট পাঠিয়েছিল গত নির্বাচনের আগে, অর্থাৎ 24-এ যে ডামি ইলেকশন হয় সেই ইলেকশনের আগে আমাকে পাঠিয়েছিল। সেই মানুষটি আসলে একটা ধন্যবাদ পাওয়ার অবশ্যই যোগ্য। সেই কারণে আমি এই দুজন মানুষকে ধন্যবাদ দিতে চাই। 18 তারিখে আমি যখন যাই তখন পুলিশের সাথে ছাত্রদের সংঘাত চলছে, এবং প্রথম দফায় সংঘাতটা ছিল একটু কম, দ্বিতীয় দফায় এটা বাড়তে থাকে, এবং এটা তো জানেন যে প্রায় মধ্যরাত পর্যন্ত, রাত শেষেও এটা মানে মধ্যরাতের পরেও অনেকটা দীর্ঘায়িত হয়। পরের দিন জুম্মার নামাজের পরে এটা আরও ছড়িয়ে পড়ে মিরপুরে। আপনারা জানেন যে বাংলাদেশে ইউএনের হিসাবে প্রায় 1400 জন মারা গেছে, কিন্তু সরকার এখন পর্যন্ত 800-র কিছু বেশি সংখ্যক মানুষকে শহীদের তালিকায় নিয়েছেন। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি যে ঢাকা শহরে যে মানুষ মারা গিয়েছে তার সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে যাত্রাবাড়িতে, ভয়াবহভাবে। যাত্রাবাড়ি, আপনারা জানেন যাত্রাবাড়িটা মূলত বিএনপির একটি ঘাঁটি, এবং বিএনপি এখানে প্রচুর বিএনপি এবং জামাতের মানুষজন এখানে যতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, এবং সবচেয়ে বেশি মারা গেছে সেখানে। তারপরে মারা গেছে উত্তরাতে মারা গেছে প্রায় 70 জনের মতো, এবং তার পরপরই যে সংখ্যাটা আপনি পাবেন সেটা হচ্ছে মিরপুরের ভয়াবহতা। কারণ এখানে এটার একটা ফ্যাসিনেটিং ফ্যাক্টস আছে, যেটা আমি আপনাদেরকে নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো। সেখানে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমার দৃষ্টিভঙ্গিটা কি। আমি আপাতত আপনাদেরকে বলি, এবং সবশেষ যেখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সেটি হচ্ছে মোহাম্মদপুর এবং রামপুরা। সো এই গ্রাফিক্সটা দেখুন, এই গ্রাফিক্সে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে এটা প্রথম আলো করেছে। প্রথম আলোর এই গ্রাফিক্সটা আমার কাছে যথেষ্ট সুন্দর মনে হয়েছে। আমাদের সাংবাদিক বন্ধু এই রিপোর্টটি করেছেন। কিন্তু এর বাইরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমার এই 18 তারিখে যখন সংঘাতটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 তারিখে স্টুডেন্টদের বের করে দেওয়ার পরে তারা যখন সবখানে ছড়িয়ে পড়লো, তারপরে যে আন্দোলনটাকে আরও আন্দোলনটা যারা জমে উঠলো, এবং বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্ররা যেভাবে একসঙ্গে হয়ে সবার সঙ্গে, এবং তখন আমি ভিডিও তৈরি করেছিলাম যে এই আন্দোলন কি সকলের হয়ে উঠবে কিনা। যাই হোক, যেহেতু এটা সকলের হয়ে উঠেছে এবং তারা কি ফাইট করেছিল সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে এখন উপস্থাপন করছি। ভাই ভাই
ভাই ওই সাংবাদিক খালা কি হয়েছে কারা মারছে Hello world, so this is Muqtadir. I'm covering from Bangladeshi capital Dhaka. You see, here is a war-like situation that police is retreating from this place and the protesters continue their violence around the Mirpur 10 intersection. A bus, at least 2 buses were torched, and in the other side you see the police are now firing. Police are firing shotguns, bullets, and protesters are pelting stones.
আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি দলের নেতাকর্মীরা পরে শটগান ব্যবহার করছে এবং সেই সাথে পুলিশ একই সঙ্গে তারা আক্রমণ চালাচ্ছে বিক্ষোভকারীদের সাথে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিক্ষোভকারীরা মূলত ছাত্র দলেও এখানে যোগদান করেছে, কিন্তু সংঘর্ষ আসলে গুরুতর হয়ে উঠছে। বোঝা যাচ্ছে না রাতের পরে এই সিচুয়েশনটা আসলে কি হবে। আমরা যেখান থেকে দাঁড়িয়ে আমি ছবি তুলছি সেটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সরকার দলীয় লোকজন সেভাবে একসাথে হয়ে এই সংঘাতে যুক্ত হয়েছে। মূলত করা হচ্ছে মিরপুর থানার সামনে যে ফুট ওভার ব্রিজটা আছে সেখান থেকে, এবং আপনারা দেখছেন যে কিভাবে তারা গুলি চালাচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে ছাত্ররা পুলিশের সাথে যুবলীগ এবং আওয়ামী লীগের এমপি সেখানে এসে গুলি চালানোর নির্দেশনা দিয়ে গেছেন। পাশাপাশি পুলিশ রয়েছে, পুলিশ আওয়ামী লীগ একসঙ্গে হয়ে যে আমি যে বলি যে আওয়ামী লীগের পুলিশ লীগ বানিয়ে ফেলেছিল, এইটার একটা উদাহরণ বলতে পারেন এটা। এবং যে একসঙ্গে হয়ে গুলি চালাচ্ছে, এটা করতে কি তারা পারে কি না, এটা পরে আমি প্রশ্ন করেছিলাম আইজিপি কোনো উত্তর দেয়নি। এবং এই ভিডিওগুলো আপনাদের দেখা খুব জরুরি, কারণ সেদিনের যে ভয়াবহতা যদি আপনারা চোখে না দেখেন, আপনারা যদি সত্যিকার অর্থে না বুঝতে পারেন, আপনারা যে এখন যে নতুন বাংলাদেশ গড়ার নামে যা ইচ্ছা তাই করছেন এবং এটা যে একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে,
এই স্পিরিট বা আপনারা যদি বলেন যে এই ঘটনার প্রবাহগুলো যদি আপনার মনে না থাকে তাহলেই কেবল সম্ভব। আমি এটা ভীষণ বিরোধিতা করি। আমার কাছে মনে হয় যে মানুষগুলো অকাতরে প্রাণ দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য, সেই বাংলাদেশের স্বপ্ন বুননের জন্য। আপনারা যদি এইভাবে স্বার্থপরতা দেখান, প্রতিটি রাজনৈতিক দল যদি কেবলমাত্র তার রাজনীতিক, বিশেষ করে এনসিপি যাদের অনেক নেতা এই আন্দোলনে সরাসরি ভূমিকা রেখেছেন, তারা যদি একটা মানে নিজেদের স্বার্থে বাংলাদেশের রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে ফেলে, তাহলে ভবিষ্যতে মানুষজন আর কখনো কোনো রাজনৈতিক আন্দোলনের প্রতি সমর্থন দিবে না। এটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। কেননা আপনি যদি এই আন্দোলন করে ব্যর্থ হন এবং কেবলমাত্র নিজের স্বার্থের জন্য একের পর এক বিষয়কে পুঁজি করে একটা পপুলিস্ট দল গঠন করেন, তাহলে ভবিষ্যতে ভিন্ন কোনো পপুলিস্ট দল আপনাকে কিন্তু খেয়ে দিবে। এবং আপনার জন্য যেটা সংকট দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে পপুলিস্ট দলগুলো যেভাবে কাজ করতে হয় আপনারা যেভাবে করছেন, এইটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনাদেরকে আসলে ভারতের যে মোদি যে সরকার পরিচালনা করছে সেদিকে নিয়ে যাবে। সেই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আমার সামনের ভিডিওটা আপনারা সে বিষয়ে আলোচনা করব। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়, হয়তোবা আমাদের এই মধ্যবিত্ত নিম্নবিত্তের সন্তানেরা হয়তোবা তাদের আর এভাবে রক্ত দেওয়া লাগবে না, বুকের রক্ত ঢেলে দেওয়া লাগবে না। আমি জুলাইয়ের বিপ্লবীদেরকে, জুলাইয়ের জীবন দেওয়া শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে যারা আহত হয়েছিলেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজকের এই এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ সকলের হয়ে উঠুক। খোদা হাফেজ।